নমস্কার, আমি দিশা। আর আজ আবারও জেলার খবরে আমি অনেকদিন পর আমার সহকর্মী সত্যজিৎ পালের সাথে হাজির হয়ে গেছি। আর আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র। আর যেমনটা আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসানসোল লোকসভা কেন্দ্রকে নিয়েও কিন্তু বহু জলঘোলা রয়েছে, বহু কাহিনী রয়েছে, বহু ইতিহাস রয়েছে। আর সে সমস্ত কিছুর পাশাপাশি এই লোকসভা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই যে ধরনের জোর কদমে প্রস্তুতিটা শুরু হয়েছে এই আসানসোল লোকসভা কেন্দ্রে, সে বিষয়েও বিস্তর আলোচনা করব এই আধ ঘন্টার মধ্যে। তো সেই সাথে সাথে আজ আমরা আমাদের আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো সেটি হচ্ছে আসানসোলের প্রার্থী তালিকার দিকে। আর যেমনটা বলতে হচ্ছে, এবার কিন্তু এই প্রথম আসানসোলে কিন্তু জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেমনটা ইতিমধ্যেই সিপিআইএম এবং কংগ্রেস তাদের জোট প্রার্থী ঘোষণা করেছে জাহানারা খানকে। তো সেই সাথে সাথে এখনো কিন্তু তৃণমূল তার মেরুদণ্ড সোজা করেই প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহাকেই টিকিয়ে রেখেছে। আর এক কথায় বলতে গেলে বিজেপির ক্ষেত্রে এই প্রার্থী ঘোষণা নিয়ে এখনো কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কোথাও না কোথাও রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করব। আমার সাথে উপস্থিত রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো সত্যজিৎ দা, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিজেপিকে দিয়ে যদি শুরু করি, তো আমরা দেখতে পেয়েছি যে বিজেপি কিন্তু এই আসানসোল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ভোজপুরি সঙ্গীত শিল্পী পবন সিংকে বেছে নিয়েছিলেন, কিন্তু কোনো কারণে তিনি তারপরে সেখানে দাঁড়াবে না, তিনি সরে যেতে চেয়েছেন। তো এখনো কিন্তু বলতে গেলে বিজেপি এখনো অবধি তাদের প্রার্থী ঘোষণা করেনি এই আসানসোল লোকসভা কেন্দ্র নিয়ে। তো সেই ক্ষেত্রে মানে কি মনে হচ্ছে আসানসোলের ক্ষেত্রে বিজেপি কাকে ঘোষণা করতে পারে? দেখো, এই আসানসোল লোকসভা কেন্দ্র নিয়ে বিজেপি কিন্তু অত্যন্ত সিরিয়াস। তার কারণ আমরা বলি, কেন্দ্রে মোদী সরকার গঠিত হয় 2014 সালে। সেই 2014 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি দুটো আসন পায়। একটা দার্জিলিং, যেটা সমর্থন করেছিল তোমার বিমল গুরুংয়ের সমর্থক, তারা সমর্থন করেছিল, তো যার ফলে সেটা ইজি ছিল। কিন্তু আসানসোল লোকসভা একমাত্র কেন্দ্র যেটা কিন্তু বিজেপি নিজের শক্তিতে জিতেছিল। তো স্বাভাবিকভাবেই তখন থেকে কিন্তু বিজেপির মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু বলতে বলো, পাখির চক বলতে চলো, এই আসানসোল লোকসভা কেন্দ্র। জিতেছিলেন বাবুল সুপ্রিয়। তো তারপর 2019-এও বাবুল সুপ্রিয়কে এখান থেকে বিপুল ভোটে জেতে। তো যার ফলে কিন্তু বাবুল সুপ্রিয় পরবর্তীতে দল ছেড়ে তৃণমূলে যোগ দেন, যার ফলে উপনির্বাচন হয়েছিল এবং উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেয় শত্রুঘ্ন সিনহাকে। তো যার ফলে কিন্তু শত্রুঘ্ন সিনহা একজন বিহারের নাগরিক, তিনি কিন্তু একজন বিখ্যাত অভিনেতা। তো তার মতো একজন হাই ভোল্টেজ হাই প্রোফাইল অভিনেতা বলতে পারো, রাজনীতিবিদ বা একজন পরিচিত ব্যক্তিত্বকে টেক্কা দিতে গেলে বিজেপি কিন্তু পবন সিংকে সেখানে প্রার্থী ঘোষণা করে। আমরা জানি পবন সিং ভোজপুরি একজন জনপ্রিয় অভিনেতা। তো স্বাভাবিকভাবেই পবন সিংকে প্রার্থী ঘোষণার পরপরই কিন্তু দেখা যায় পবন সিংয়ের এই বাংলা নিয়ে বেশ কিছু বাংলা বা বাঙালিদের নিয়ে পবন সিংয়ের বেশ কিছু গান ভাইরাল হয়ে যায়, যার ফলে কিন্তু তিনি সরে দাঁড়ান যে তিনি নির্বাচনে লড়াই করবেন না। তো তারপরেও দেখো, পবন সিং কিন্তু টুইট করেছিলেন যে তিনি লড়াই করতে চান। এখন বিজেপি এখানে কাকে প্রার্থী করবে? কারণ যেহেতু পবন সিংকে নিয়ে এত বড় একটা জলঘোলা হয়ে গেল, যার ফলে ঘুরিয়ে পবন সিংয়ের প্রার্থী বিজেপি কিন্তু করেনি, কিন্তু এখনও কিন্তু সেই বাছাই চলছে। কারণ আমরা জানি জিতেন্দ্র তেওয়ারি, যিনি আসানসোল পৌরসভার চেয়ারম্যান ছিলেন, পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক ছিলেন একসময়, তিনি কিন্তু এখনও আসানসোলে কিন্তু বিভিন্ন কর্মসূচি করে চলেছেন। তো মনে করা হচ্ছে হয়তো জিতেন্দ্র তেওয়ারিকেই প্রার্থী করতে পারে বিজেপি। তবে বিজেপি, আমরা জানি প্রার্থী ঘোষণায় বিজেপি কিন্তু বারবার চমক দিয়েছে। বসিরহাটে রেখা পাত্রকে প্রার্থী করে বা বীরভূমে দেবাশিস ধরকে প্রার্থী করে। সুতরাং এই আসানসোলে বিজেপি কাকে প্রার্থী করে তা কিন্তু এখনও নিশ্চিত নয়। তাই বিজেপি কিন্তু যথেষ্ট নজর রেখেছে আসানসোলকে। কিন্তু একেবারে। তবে সত্যজিৎ বাবু, আরেকটা কথা হচ্ছে, এবার যে জিনিসটা খানিকটা নজর কাড়া হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আসানসোলে প্রথম কিন্তু জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সিপিএম তারা জোট করে এবার জাহানারা খানকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই দিক দিয়ে সম্ভাবনা কতটা তাদের জেতার? না, দেখো, বামেরা দীর্ঘ 34 বছর রাজ্যে ক্ষমতায় ছিল। তো তারপর 2011-র পর থেকে বামেদের শক্তি একেবারেই কমতে শুরু করে। তারপরে যদি দেখি আমরা বিজেপির উত্থান, 2014-তে বিজেপির উত্থান, তারপরে কিন্তু এই বামেদের ভোট ব্যাংকের বড় অংশ কিন্তু সুইপ করে বিজেপির দিকে গেছে। ফলে বামেদের শক্তি ফিরে পাওয়া যথেষ্ট সময় লাগবে, সেরকম জায়গায় নেই। আর তাছাড়া বিজেপি অনেক শক্তিশালী।
তো স্বাভাবিকভাবে বাম বিরোধী যে মনোভাবাপন্ন ভোটাররা তাদের বড় অংশ কিন্তু যদি শাসক দলের পক্ষে যায় তাহলে তারা কিন্তু প্রথম পছন্দ হিসেবে বিজেপিকেই বেছে নেবে। সুতরাং বাম কংগ্রেস জোট খুব একটা আসানসোল অন্তত খুব একটা বড় ফ্যাক্টর হবে না। আর যেহেতু জাহানারা খাতুন প্রার্থী হয়েছেন, কারণ আমরা জানি আসানসোলে 15% কিন্তু মুসলিম ভোটার রয়েছে, এইখানে তিনি যদি একটা দাগ কাটতে পারেন সেটাও কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা ক্ষতির সৃষ্টি হতে পারে তৃণমূলের ভোট ব্যাংক। তো আরেকটা বিষয়, এই যে আপনি এই মুহূর্তে বললেন যে মুসলিম সম্প্রদায় রয়েছে আসানসোলে, তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা সামনে এসছে, এবার কিন্তু থার্ড জেন্ডারদেরকেও কিন্তু এক প্রকারের প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই ভোট তালিকার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এরা মূলত কোন দিকে যেতে পারে? না দেখো, ভোটের বাক্সে তারা কাদের ভোট দেবে সেটা তো তারা ঠিক করবেন, এটা নিয়ে তো বলার কিছু নেই। তবে ভোটের মানে মানুষের সমর্থনটা কিছু বেশ কিছু পরিস্থিতির উপর তৈরি হয়। কারণ কেন্দ্রে মোদী সরকার গত 10 বছরে কংগ্রেস কিন্তু সেইভাবে দুর্নীতিকে সামনে আনতে পারেনি, প্রধান বিরোধী কংগ্রেস। কিন্তু তার সাথে যে শেষ মুহূর্তে যে বন্ড, ইলেকটোরাল বন্ড, এটা নিয়ে কিন্তু এমনকি দেশের অর্থমন্ত্রী যিনি নির্মলা সীতারামন, তার হাজব্যান্ড, তিনি কিন্তু বিস্ফোরক পোস্ট করেছিলেন যে পৃথিবীর বৃহত্তম দুর্নীতি ইলেকটোরাল বন্ড। তো স্বাভাবিকভাবেই যদি মানুষে এবার রাজ্যের কথা বলি, রাজ্যেও কিন্তু বেশ কিছু দুর্নীতি সামনে এসছে, শিক্ষা বলো, রেশন দুর্নীতি, পাশাপাশি বসিরহাট কাণ্ড, সন্দেশখালী। সুতরাং জনমত কিন্তু এইভাবে তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই এই থার্ড জেন্ডারের মানুষ তারা কাদের সমর্থন করবেন, সেখানকার লোকাল সিচুয়েশানটা কী আছে, রাজনৈতিক পরিস্থিতি কী আছে, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল কারা রয়েছেন তার উপরে নির্ভর করবে। বেশ, তাহলে আমরা যখন প্রার্থীর কথা বলছি, তো সেই ক্ষেত্রে একবার 2019-এর লোকসভা নির্বাচনের সেই ফলাফলের দিকে একবার নজর রাখবো আমরা। সেই মুহূর্তে বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়, 6,33,378 ভোটে জয়ী হয়েছিলেন, এবং তার প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের থেকে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন। তিনি 4,35,741টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে যে ব্যবধান 1,97,637টি ভোটের রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই ব্যবধানটা কিন্তু অনেকটাই বলতে পারা যায়। আর পাশাপাশি এই 2019-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেই সিপিআইএম-এর ক্ষেত্রে যে দাঁড়িয়েছিলেন প্রার্থী হিসেবে গৌরাঙ্গ চ্যাটার্জি, 87,608টি ভোট পেয়ে তৃতীয় স্থান গ্রহণ করেছিলেন, এবং কংগ্রেস একেবারেই চতুর্থ স্থানে গিয়ে মানে খুবই বাজেভাবে পরাজিত হয়েছিল। বিশ্বরূপ মণ্ডল 2019-এ কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে, এবং 21,038টি ভোট পেয়েছিলেন সেইবার। তবে সেই ক্ষেত্রে সত্যজিৎ দা দেখা যাচ্ছে যে এই যে বিজেপি থেকে বাবুল সুপ্রিয় যে 2019-এ যখন দাঁড়িয়েছিলেন তখন কিন্তু তিনি সাংসদ হিসেবে ঘোষিত হয়েছিলেন, আর তারপরেই কিন্তু মোড় ঘুরতে শুরু করে, এক কথায় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন, এবং তারপরেই কিন্তু আমরা দেখি যে 2021-এ বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে 2022-এ আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু আবারও এই লোকসভা উপনির্বাচন শুরু হয়। আর সেই ক্ষেত্রেই কিন্তু তখন থেকে যে তৃণমূল শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে, তখন থেকে কিন্তু তৃণমূলে বলতে গেলে এগিয়ে থাকছে। সেই বিষয়ে খানিকটা জানবো। উপনির্বাচনটা হয়, বিশেষ করে উপনির্বাচন রাজ্যে শাসক দল তাদের পক্ষেই যায়। আর একটা কথা বলবো, উপনির্বাচনটা যে সময় হয়েছিল, আমরা জানি 2021-এর ফলাফল এসেছিল, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, 213টি আসন পেয়েছিল। তারপরেই দেখো, পর্বেই কিন্তু বিজেপির বেশ কয়েকজন বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান। পাশাপাশি সে সময় বেশ কয়েকটি উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন হয়েছিল, দিনহাটা, শান্তিপুর, খড়দহ, আরও বেশ কিছু, ভবানীপুর। তো এই প্রত্যেকটি বিধানসভা উপনির্বাচনে কিন্তু তৃণমূল ব্যাপক সাফল্য পেয়েছিল, যার পরে কিন্তু বাবুল সুপ্রিয় দল ছাড়েন, এবং আসানসোল উপনির্বাচনে কিন্তু সেই ধারা বজায় ছিল। তো যার ফলে শত্রুঘ্ন সিনহার পরিচিতি বলো বা ব্যক্তিত্ব, সব দিক থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের থেকে অনেক এগিয়ে। তো স্বাভাবিকভাবেই যেহেতু 21-এর ফলাফল শাসক দলের পক্ষে ছিল, সুতরাং উপনির্বাচনে সেই জোয়ারটা কিন্তু সেদিকেই ছিল। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি আলাদা।
কারণ এবারের যে নির্বাচনটা সেটা কিন্তু কেন্দ্রের সরকার গঠনের। একেবারে আরেকটা জিনিস যে বিজেপি এখানে কিন্তু অল আউট ঝাঁপাবে। আমরা দেখেছি 2022-এ যে উপনির্বাচন, সেখানে কিন্তু দিল্লি থেকে বিজেপি কিন্তু সেভাবে ঝাঁপায়নি সেই উপনির্বাচনে, রাজ্য নেতৃত্বই প্রচার করেছিলেন। কিন্তু এবারে কিন্তু বিজেপি অল আউট ঝাঁপাবে এই আসানসোলে। কারণ আমরা দেখেছি নির্বাচন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী 4টি সভা করে গেছেন, আজকেও জলপাইগুড়িতে এসেছিলেন, সভা করেছেন। তো সুতরাং বিজেপি এই রাজ্য নিয়ে যে অত্যন্ত সিরিয়াস সেটা কিন্তু পরিষ্কার তাদের কর্মসূচিতেই বোঝা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বিজেপি যে 35টি আসন তাদের টার্গেট করেছে, তার মধ্যে অবশ্যই আসানসোল রয়েছে। কারণ আসানসোলই একমাত্র সিট যেটা 2014 থেকে বিজেপি টানা জিতে আসছে। সুতরাং এটা কিন্তু বিজেপির পাখির চোখের মধ্যে থাকবে। আর সেই কারণে বিজেপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক কিছু ক্যালকুলেশন করছে। কারণ দেখো, শত্রুঘ্ন সিনহার মতো ওজনদার একজন প্রার্থীর বিরুদ্ধে ওজনদার প্রার্থীর প্রয়োজন। এখন বিজেপি কাকে প্রার্থী করে সেটা তারপরে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তো এই ধরনের কোনো প্রার্থী কি রয়েছে যে যাদের নাম আসানসোলের থেকে বিজেপি ঘোষণা করতে পারে, অর্থাৎ শত্রুঘ্ন সিনহাকে টেক্কা দেওয়ার মতো? দেখো, শত্রুঘ্ন সিনহার মতো উচ্চতার যদি বলি তাহলে তো সেই সেলিব্রিটি নিয়ে আসতে হয়। মিঠুন চক্রবর্তী রয়েছেন, তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তিনি ভোটে দাঁড়াবেন কিনা সেটা তো তারাই ঠিক করবে। কিন্তু শত্রুঘ্ন সিনহার মতো টেক্কা দেওয়ার মতো বঙ্গ রাজনীতিতে অন্তত নেই। পাশাপাশি বিজেপি আরেকটা করতে পারে, যেটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। আমি বারবার বলছিলাম যে উনি কিন্তু নানান কর্মসূচিতে বারবার করছেন। এবার অগ্নিমিত্রা পাল গতবার প্রার্থী ছিলেন, এবারে অগ্নিমিত্রা পাল কিন্তু মেদিনীপুর থেকে লোকসভার প্রার্থী হয়েছে। সুতরাং তিনি কিন্তু এই লড়াইয়ে নেই। তো স্বাভাবিকভাবেই যদি লোকাল প্রার্থী করে, আমার মনে হয় জিতেন্দ্র তিওয়ারি হয়তো থাকতে পারেন, সেটা পরেই বোঝা যাবে। কিন্তু ওজনের দিক থেকে বলবো শত্রুঘ্ন সিনহা কিন্তু অনেকটা এগিয়ে। একেবারে। তো আমরা যেহেতু এই প্রার্থীদের কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম যে 2011 থেকে কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রে একটা অংশ বিজেপিকে সমর্থন করতে শুরু করে এবং তারপরে তৃণমূলকে একটা অংশ সমর্থন করতে শুরু করে। তো সেই ক্ষেত্রে এই যে 7টা বিধানসভা রয়েছে, তো সেইখানকার ফলাফল হিসেবে মানে কোন কোন জায়গাগুলো কোন দলকে বেশিরভাগ সমর্থন করছে সেটা জানবো। দেখো, আমরা যদি এখানে 7টা বিধানসভা কেন্দ্র ধরি তাহলে একটা ইন্টারেস্টিং রেজাল্ট আছে এখানে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র গত 2021-এ জিতেন্দ্র তিওয়ারি বিজেপির প্রার্থী ছিলেন, আর তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পেয়েছিলেন 73,922 ভোট। সেখানে জিতেন্দ্র তিওয়ারি 70,119, মাত্র 3,000 কিছু ভোটে হেরেছিলেন। কিন্তু যখনই উপনির্বাচন হয়, শত্রুঘ্ন সিনহা এই পাণ্ডবেশ্বর থেকে কিন্তু 1 লক্ষ ভোটের লিড পেয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 21-এর ফলাফলের পর বিশেষ করে বিজেপির যেটা অভিযোগ যে ভোট পরবর্তী হিংসা বলো, বা যেহেতু তৃণমূল ব্যাপক সাফল্য পেয়েছিল, মানুষ একটা বড় অংশ তৃণমূলের দিকে ঝুঁকেছিলেন। তো সেদিক দিয়ে পাশাপাশি বেশ কিছু উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন, পৌরসভা, পঞ্চায়েতে তৃণমূলের যে সাফল্য তার ধারা কিন্তু বজায় ছিল এই লোকসভা উপনির্বাচনে, যার ফলে 3 লক্ষের বেশি ভোটে, যেখানে বিজেপি 2019-এ 2 লক্ষের বেশি ভোটে বাবুল সুপ্রিয় জিতেছিলেন, সেখানে এই শত্রুঘ্ন সিনহা 3 লক্ষের বেশি ভোটে অগ্নিমিত্রা পালকে হারিয়েছিলেন। কিন্তু বিধানসভা 21-এর ফলাফল দেখি যদি আমরা, রানীগঞ্জে কিন্তু তৃণমূল জিতেছিল। এখানে তৃণমূল পায় 78,164 ভোট, বিজেপি 74,608 ভোট। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর একটা জামুরিয়াতে তোমার টিএমসি পেয়েছিল 71,022 ভোট, 71,002 ভোট, বিজেপি 62,951। এছাড়া আসানসোল দক্ষিণে এখানে বিজেপি জিতেছিল, অগ্নিমিত্রা পাল জিতেছিলেন, তৃণমূল পেয়েছিল 83,394 ভোট, এখানে বিজেপি পায় 87,881 ভোট। এছাড়া আসানসোল উত্তরে আমরা জানি মলয় ঘটক প্রার্থী ছিলেন, 1,931,000 ভোট পেয়েছিল তৃণমূল, বিজেপি পায় 79,821। কুলটিতে এটাও বিজেপি জিতেছিল, তৃণমূল পেয়েছিল 80,433 ভোট, বিজেপি পায় 81,112 ভোট। এছাড়া বারাবণীতে তৃণমূল কংগ্রেস 88,430 এবং বিজেপি 64,973। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল। দুটো বিধানসভা যদি বলি, আসানসোল উত্তর এবং এই তোমার বারাবণী, এই দুটোতেই কিন্তু তৃণমূলের মার্জিনটা একটু বেশি ছিল। বাদ বাকি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, যার ফলে
এবারেও কিন্তু লোকসভায় সেই হাড্ডাহাড্ডি লড়াইটা অপেক্ষা করছে। কারণ বিজেপি কাকে প্রার্থী করে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। একেবারে। তবে এই আলোচনা তো জারি থাকবে, তবে ভোট যারা দেবেন অর্থাৎ আমাদের সাধারণ জনগণ তারা কি বলছেন সেটা আমরা খানিকটা শুনবো। দেখুন, বলতে যদি চাই তা আমি প্রথমেই বলবো, আমাদের রাজ্যে যে অবস্থা, কেন্দ্র আর রাজ্যে যে লড়াই দেখছি আমরা, আজ বাম সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের, এখন দেখছি এটাও বা সেই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের লড়াই। তো উন্নয়ন হবেই বা কী করে হতো? আমরা যেটুকু উন্নয়ন পেয়েছিলাম, বিজেপির এমপি যখন হয়েছিল আমাদের এখানে, একমাত্র এই ব্রিজটা আমরা দেখছি এবং এখনও কাজ চলছে দেখছি। এটার মধ্যেও গড়িমসি শুরু হয়েছে, কাজ হতে দেয় নাই, কিছু বাধা, অনেক রকম বাধা এসছে। এইখানে আমি চাই যে এমন একটা সরকার থাকুক যাতে কেন্দ্র রাজ্য এক মিলিতভাবে কাজ হোক, তবেই আমরা রাজ্য আমরা বিরাটভাবে বঞ্চিত। আমাদের পশ্চিমবঙ্গে পুরোটাই বঞ্চিত হয়ে আছি। বাম আমল থেকে এখন যে অবস্থা চলছে, কেন্দ্র রাজ্যের লড়াই দেখছি, শুধু উন্নয়ন কিছু দেখতে পাচ্ছি না। পরিষেবা আমরা ভালো পাই নাই, কারণ আমাদের যে এমপি ছিল আগে, উনি তো জেতার পর তো ওনার অনেকে দেখাও পায় নাই। সবথেকে বড় জিনিস যে ডেভেলপমেন্টের কাজ করুক কেন করে বড় জিনিস, মানুষের শারীরিক দিক থেকে অনেক লোক অসুস্থ হয়ে যাওয়ার পর তার একটা সহায় পাওয়া যায় না, যে তাকে অন্য জায়গায় রেফার করার জন্য যে দরকার ছিল, সেগুলো সব মানে জীবনে মানুষের জীবন মৃত্যু যে লড়াই ছিল, সেই লড়াইটাতে তাকে হেল্প পাওয়া যায় না, দেখাই পায় নাই। এবার আমরা চাইছি যে এখন যে এমপি হোক, ভালো লোকই হোক, যেন মোটামুটি মাসে মানে 1-2 সপ্তাহ মতো মোটামুটি আমাদের আসানসোল বেল্টে থাকুক, যাতে মানুষের পরিষেবাটা পায়। কারণ এতে মানুষ অনেক কোনো পরিষেবা পায় নাই। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে হেলথের যে পরিষেবা, যেটা মানুষের এখন বিপজ্জনক অবস্থায় চলে আসছে। একটু কিছু হলে রোগ হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু অন্য জায়গায় যখন রেফার করছে, গরিব মানুষ অনেকে হচ্ছে পয়সা টয়সা নাই, তারা যেতে পারছে না। হ্যাঁ, তাদের জন্য যদি একটু এমপি সাহেবের আমাদের দরকার হয়, তাদের কোনো চিঠি কমিতে সই ফই কিছু পাওয়া যায় না। এনাকে বললে পরে আসছে, ওনাকে বললে আগে মাসে আসবে, বললে আগে মাসে আসবে, এই করে পরেই হ্যাঁ না, ওই পরিষেবা আমরা পাই না। একেবারে। সত্যজিৎ বাবু, যে কথাগুলো আমরা শুনলাম, মূলত আসানসোলে যে জ্বলন্ত সমস্যাগুলো, এই স্বাস্থ্যক্ষেত্র হোক বা যারা এই যে গরিব বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলোই কিন্তু বেসিক্যালি তারা তুলে ধরলেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাংসদ, যেমনটা তারা বলছেন যে তারা এমন একজন সাংসদ চায়, তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই যে বাবুল সুপ্রিয়র যখন সাংসদ ছিলেন আর তারপরে এই যে শত্রুঘ্ন সিনহা সাংসদ হলেন, তাদের দুইজনের শাসনকালের মধ্যে কোন জায়গায় পার্থক্যটা রয়ে যাচ্ছে? বাবুল সুপ্রিয় প্রার্থী সাংসদ ছিলেন, তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। উল্টো দিকে যদি দেখি, শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি একজন সেলিব্রিটি মানুষ। তিনি কতটা পরিষেবা দিয়েছেন বা বাবুল সুপ্রিয় কতটা পরিষেবা দিয়েছেন সেটা তো সাধারণ মানুষ ঠিক করবে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো যে আসানসোলে কিন্তু পানীয় জলের একটা মারাত্মক সমস্যা রয়েছে। আমরা বারবার দেখেছি আসানসোলের মানুষ এই পানীয় জলের জন্য কিন্তু বারবার সরব হয়েছেন। তো শুধু এটা কিন্তু একটা বড় সমস্যা। এছাড়া তুমি জানো আসানসোল হচ্ছে একটা শিল্পাঞ্চল এলাকা, সুতরাং এদিক দিয়ে বলবো যে আসানসোলে মানুষের যেটা দাবি, সেটা রাজ্যে কিন্তু একটা ভূমিপুত্র প্রার্থী চাওয়ার কিন্তু বারবার বিভিন্ন জায়গাতে প্রশ্ন উঠেছে। অনেকগুলো রাজ্যে, অনেকগুলো কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি যে ভূমিপুত্র প্রার্থী চাই, তো এরকম করে দাবি উঠেছে। তো সাধারণ মানুষ কাকে পছন্দ করে সেটা তারা ঠিক করবেন, কিন্তু জনপ্রতিনিধি যেই হোক তাদের উচিত জনগণের কথা শোনা, জনগণের পাশে থাকানো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই যে আসানসোলের মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছেন, সেটা কিন্তু বারবার বলছেন। একেবারে। তো সত্যজিৎ বাবু, এই যে আপনি যে বললেন ভূমিপুত্রের কথাটা, তো সেই ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা দেখি যে বিজেপি এখনো কিন্তু সেভাবে প্রার্থী ঘোষণা করেনি। একজনকে করেছিলেন, তিনি রাজি হননি, সেটা পরের কথা, কিন্তু এবার যেটা তাদের প্রার্থী এখনো কিন্তু ঘোষণা করা বাকি। তো সেই ক্ষেত্রে যদি তারা ভূমিপুত্র ঘোষণা করে থাকে বিজেপি তার প্রার্থী হিসেবে, তো সেই ক্ষেত্রে কি মনে হয় এবার আসানসোলের কার দিকে পাল্লাটা যাবে? আসানসোল লোকসভা কেন্দ্রটা এমন জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য। এছাড়া এই আসানসোলে কিন্তু অনেকটা মোটামুটি 65% হিন্দিভাষী লোক রয়েছে, আর হিন্দিভাষী লোকের একটা বড় অংশ কিন্তু বিজেপির সমর্থক। সুতরাং বিজেপি কিন্তু একটা সলিড ভোট ব্যাংক এই আসানসোলে রয়েছে।
পাশাপাশি যদি দেখি রাজ্যের বর্তমান পরিস্থিতি, যেহেতু এটা লোকসভা নির্বাচন, আবার বলবো এই আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু যদি লোকসভা ভোট যদি দেখি, এই বাই ইলেকশন বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনো জেতেনি। কারণ মলয় ঘটক, যিনি আসানসোলের তৃণমূলের প্রধান মুখ, তিনি কিন্তু এখানে 4বার দাঁড়িয়েছিলেন লোকসভা ভোটে, তিনি 4বারই হেরেছিলেন। এরপর 2014-তে এখান থেকে বাবুল সুপ্রিয় জেতেন, 19-এও বাবুল সুপ্রিয় জেতেন। কেবলমাত্র বাই ইলেকশন 2022-এ এটাই কিন্তু তৃণমূল জয়ের মুখ দেখেছেন। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসও চাইবে যে প্রথমবারের মতো অন্তত ইলেকশনে এই আসনটি জয় করার। পাশাপাশি বিজেপির কাছেও চ্যালেঞ্জ, যেহেতু বাংলাকে টার্গেট করেছে, তো তারা চাইবে আসনটি পুনরায় দখল করার। তো সেদিক দিয়ে বলবো, যেহেতু লোকসভা ভোট এটি, আর বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। রাজ্যের বর্তমান ইস্যুগুলো আমরা খুব ভালো করেই জানি, আর যেহেতু হিন্দিভাষী লোক এখানে বড় অংশ রয়েছে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য আমরা জানি, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি বর্তমানে জেলে রয়েছেন। তো স্বাভাবিকভাবে এইসব অঙ্ক দিয়ে দেখলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফলাফল কি বলা মুশকিল, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ গত যে বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস যে মার্জিন ছিল, সেটা কিন্তু মানে অনেকটা বেশি ছিল, 3 লক্ষের বেশি ছিল। তো স্বাভাবিকভাবেই বিজেপি কতটা নিজেদের ফিরে পায়, কতটা ভোট ব্যাংক ফিরে পায়, সেটা একটা দেখার বিষয়। কিন্তু বলবো হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর ওই যেটা বললাম, যে সামগ্রিক যে ইস্যুগুলো, যে একটা শিল্পাঞ্চল যেহেতু, সুতরাং এদিকে কিন্তু একটা কী বলে মানে শ্রমিক সংগঠন কিন্তু অত্যন্ত মানে সক্রিয় এই আসানসোল এলাকায়। আমরা জানি কয়লা খাদান কেন্দ্র রয়েছে অনেকগুলো, তো এইসব ইস্যুগুলো রয়েছে। তো এই দিক দিয়ে চিন্তা করলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ফ্যাক্টর কিন্তু রয়েছে, যেটা কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে হবে। বিজেপি কাকে প্রার্থী হয়, তারপরে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হবে সেটা বোঝা যাবে একেবারে। তবে সত্যজিৎ বাবু, আরেকটা কথা, যেটা এই যে আসানসোলে 13 মে লোকসভা অর্থাৎ ভোট গ্রহণ হবে, তো সেই ক্ষেত্রে বিজেপি যে এত দেরি করে প্রার্থী ঘোষণা করছে, তো সেই ক্ষেত্রে কোথাও একটা তারা পিছিয়ে পড়ছে না বাকি প্রার্থীদের থেকে? এই যে প্রচার করা বা যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া, যেগুলো আমরা দেখে থাকি সাধারণত, তো দিন যত এগিয়ে আসবে ভোটের, সেই ক্ষেত্রে প্রচার তো ততটাই দেরিতে শুরু হবে যদি তারা ঘোষণা না করে। তো সেই ক্ষেত্রে কীরকম প্রভাব পড়তে পারে? এটা অবশ্যই, কারণ লোকসভা নির্বাচন অনেকটা কেন্দ্র, প্রায় 16 লক্ষের বেশি ভোটার এই আসানসোল লোকসভা কেন্দ্রে রয়েছে। তো স্বাভাবিকভাবে এত মানুষের কাছে পৌঁছানো এত অল্প সময়ে সম্ভব নয়। যেটা শত্রুঘ্ন সিনহা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে জোর তালে, এবং তিনি 7টি বিধানসভা কেন্দ্র অলরেডি ঘুরে ফেলেছেন। তো এই দিক দিয়ে বলবো, বিজেপি প্রার্থী ঘোষণা না হলেও জিতেন্দ্র তেওয়ারিকে কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচিতে বারবার দেখেছি, উনি কিন্তু ছোট ছোট কর্মসূচি করছেন। তো বসে নেই বিজেপি। তো স্বাভাবিকভাবেই প্রার্থী ঘোষণা হলে আরেকটা, যে বিজেপি কিন্তু বড় দল, আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার আসছেন রাজ্যে, অমিত শাহ তারা আসছেন। তো বিজেপি প্রার্থী ঘোষণার পর কিন্তু প্রচারে কিন্তু ঝড় তুলবেন, এটা স্বাভাবিক। কিন্তু মানুষের কাছে পৌঁছানো সেটা কিন্তু পিছিয়ে থাকবে, এটা অবশ্যই পিছিয়ে থাকবে। কারণ এত অল্প সময়ে এত এলাকা, এত বুথ বা এত বিধানসভা কেন্দ্র, এত পঞ্চায়েতে ঘোরা সম্ভব নয়। তো সেটা কিন্তু সেদিক দিয়ে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ শত্রুঘ্ন সিনহা। কিন্তু ওই বিজেপি যেটা প্রচারে যেটা সবচেয়ে বেশি নির্ভর করে, প্রধানমন্ত্রীকে মুখ করে তিনি মুখ আমাদের। তো সেই স্বাভাবিকভাবেই তাদের প্রচারটা হবে অন্য ধরনের, যে প্রধানমন্ত্রীকে মুখ করে বড় বড় সভা, জনসভা, হয়তো আরও বড় বড় সেলিব্রিটি নিয়ে আসবেন। তো এইভাবেই হয়তো বিজেপি চাইছে ঝাঁপাতে। একেবারেই। তবে সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের গোটা পশ্চিম বর্ধমান জেলাতে জনসংখ্যা কিন্তু 23,03,425 জন, যেখানে মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 11,29,802 এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 11,73,583। আর সেই ক্ষেত্রে আসানসোল লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা মিলিয়ে মোট জনসংখ্যা অর্থাৎ ভোটারের সংখ্যা রয়েছে 17,65,714 জন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমনটা আমরা ইতিমধ্যে বললাম, যে
সময়ের সাথে সাথে কিন্তু একটা অংশ বিজেপিকে সাপোর্ট করা শুরু করেছে এবং আরও একটা অংশ কিন্তু তৃণমূলকে সাপোর্ট করতে শুরু করেছে। আর সেই ক্ষেত্রে যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী ঘোষণার ক্ষেত্রে কোথাও না কোথাও এখনো কিন্তু শূন্যে দাঁড়িয়ে রয়েছে, যেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী জাহানারা খান তারা কিন্তু একেবারে জোর কদমে তাদের প্রচার চালিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আসানসোল লোকসভা কেন্দ্রে দেখার বিষয় হচ্ছে বিজেপি তাদের প্রার্থী হিসেবে এই লোকসভা কেন্দ্রের জন্য কাকে বেছে নেয়, আর যাকেই বেছে নেবে তার সাথে এবার হাড্ডাহাড্ডি লড়াইটা কার হবে। আর সেই সাথে সাথে যে প্রশ্নটা থেকে যাচ্ছে এই বিজেপির প্রার্থী তালিকার পাশাপাশি সেইটা হচ্ছে গিয়ে এবার কার দখলে যাবে এই আসানসোল লোকসভা আসন। আর সেই সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে। তো তার আগে আমার সহকর্মী সত্যজিৎ পালকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে আরও একবার সহযোগিতা করার জন্য। আর এই মুহূর্তের জন্য জেলার খবর এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে এ ধরনের আলোচনা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।